দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গোপন আস্তানা কি আছে এখানে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো কাউকে কেউ কিন্তু ক্ষমা করে না। কিন্তু এটা শুধু একটি পরিবারের ইতিহাস নয়, আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যে বাড়িটি জড়িত, সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল। দর্শক ৫ই ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের ছাত্র সমাজ যেই সমস্ত কাজকর্ম করেছে এর জবাব স্বরূপ এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কিছু কথা বলেছে, এমন কিছু ভিডিও তারা প্রকাশ করেছে, এমন কিছু তথ্য তারা দিয়েছে যে তথ্যগুলো আপনাদের শোনা দরকার। হ্যাঁ দর্শক, ৫ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সহ বাংলাদেশের মধ্যে যত বঙ্গবন্ধুর ছবি ছিল, বঙ্গবন্ধুর স্থাপনা ছিল, সবকিছুই কিন্তু ভেঙে দিয়েছে। এমনকি ছোট ছোট জিনিসগুলোও কিন্তু ভাঙ্গানো হচ্ছে। কিন্তু দর্শক, এর পরিপ্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কিছু কথা বলেছে, এমন কিছু কর্মসূচি দিয়েছে এবং এমন কিছু তথ্য দিয়েছে, এই তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে, এমন কিছু জিনিসপত্র এখন পাওয়া যাচ্ছে যে জিনিসপত্রগুলো দেখে কিন্তু এখন মানুষ আর ঠিক থাকতে পারতেছে না। কারণ ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে এমন কিছু বই পাওয়া গেছে, এমন কিছু তথ্য পাওয়া গেছে, এমন কিছু জিনিসপাতি পাওয়া গেছে। আবার অনেকেই বলতেছে যে ধানমন্ডির ৩২ নম্বরেও নাকি আয়নাঘর ছিল। এই সবকিছু মিলে কিন্তু বাংলাদেশটা আবারও একটা অস্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কিছু তথ্য দিয়ে যাচ্ছি, আপনারা যে তথ্যগুলো শুনলে অবাক হয়ে যাবেন এবং আমাদের আগামীর বাংলাদেশ আসলে কি হতে যাচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত কাজকর্ম দেখে কেন এখনো চুপ করে আছে এমন প্রশ্ন করতেছে অনেকেই। আমি কথা বাড়াবো না, সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। নেতারা কি বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কি বললেন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা কি বললেন, এই সবকিছু নিয়ে কিন্তু ভিডিওটা সাজানো হয়েছে। সো আপনারা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি প্লিজ প্লিজ এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে। কারণ আপনি দেখেন, একটা ৫ তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি ৫ তলা হয় নিচে আরও ৫ তলা, নিচে কেন ৫ তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, ডিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। পানিতে ভরপুর, ভিতরে কি আছে সেটা আমরা এখনো জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে। আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে ৩ তলা এবং ৪ তলা অনেকগুলো এখানে রুম আছে, অনেকগুলো রুম আছে, রুমের ভিতরে অনেক পানি আছে, পানির জন্য আমরা যাইতে পারি না। যতটুকু সম্ভব আমরা নিচে নামছি, দেখছি অনেকগুলো রুম আছে। আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই, এখানে খাড়া সিঁড়ি, এটাই একটা আয়নাঘর। হয়তো এখানে নতুন সিস্টেম করছিল। আমাদের এই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাইয়ের আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে। যদি জুলাইয়ের আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ, ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হইতো। এইখানে ছোট ছোট রুম আছে, পানির নিচেও রুম আছে। দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই সিঁড়ির নিচে আপনার রুম আছে। এখানে পানি দিয়ে দোসররা পানি দিয়ে ভরে রাখছে।
এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে। তারা জানছিল যে আমরা 141 সাল পর্যন্ত থাকবো, এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে। এখানে আমি নিচে এখন 2 তলা ফ্লোর নিচে এখনো আছে। এখন এটা নির্মাণ কাজ শেষ করতে পারি না, ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে, এই জন্য নতুন আইনগরটাও চালু করতে পারে নাই। এটা গাড়ির পার্কিং আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, কিন্তু 2 তলা ওদিকে কোনো আইনগর থাকতে পারে না, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না। গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে, এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই সরকারটা গেল কয়েক মাস যাবৎ রাজনৈতিক চাপে একটা বিপাকে পড়ে গেছিলেন। বিপাকেটা কি ছিল? যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, অনেক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত মানে বৈষম্য বিরোধীর সিদ্ধান্ত বা এরকম অনেক সিদ্ধান্ত যখন আসছিল, তখন রাজনৈতিক দলগুলো বিভাজিত হচ্ছে। একদিকে ভিপি নুরের দল সরকারকে গালাগালি করছে, অপরদিকে বিএনপির নেতারা সরকারকে সন্দেহ করছে, জামাত ইসলামও মাঠে নামছে, মানে এক একজন একটা সমালোচনার মধ্যে ছিল। মেইন কারণটা কি? সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে ছাত্র জনতার যে ঐক্য সেটা নাই হয়ে গেছে মোটামুটি, যেহেতু বিএনপি এখানে সহযোগিতা করছে না, আর আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম। তো গতকালকে থেকে যা ঘটছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আহ্বান দিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে। আমার ধারণা এখন এই আহ্বান কিছুটা কাজে দিবে একটা সার্টেন মোমেন্টের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য, যেখানে তারেক রহমান বলতেছিলেন যে সংস্কারের নামে নির্বাচনকে পিছানো হচ্ছে, বিএনপি কিন্তু সংস্কার, ঘোড়ার ডিম, অশ্বনিম্ব, এক একজন এক এক ভাষা ব্যবহার করছেন। তো ডক্টর ইউনূস বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গঠিত সংস্কার কমিশনগুলো আছে, তাদের সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কেন? যে এই কমিশনের প্রস্তাবগুলো আছে, এগুলাকে বাস্তবায়ন করতে গেলে দেশবাসীর সহযোগিতা লাগবে, মানে জনমত লাগবে। বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালকে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তো তিনি বলছেন, আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজের কাছে দিয়ে দেব, যাতে তারা একমত হতে পারেন যে কি করলে এই জনতার জন্য ভালো হবে। আমি আশা করি সবাই মিলে প্রস্তাবগুলো এক মনে গ্রহণ এবং বাস্তবায়ন করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনার 6টা সংস্কার কমিশনের যে রিপোর্ট আস্তে আস্তে ডক্টর ইউনূসের হাতে আসা শুরু হয়েছে। তো তিনি বলছেন যে পৃথিবীর সম্পদ, আপনার সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশের না, আমাদের কমিশনাররা বা আমাদের যারা টিম মেম্বাররা আছেন সরকারের, তারা এমন সংস্কার করছেন এটা পৃথিবীর জন্য সম্পদ হবে, ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিট করবে। তিনি বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের জন্য অবদান। কারণ পৃথিবীর সব জাতিকেই সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয়। তো ওনার বক্তব্য হচ্ছে, যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল। তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন, তখন এই সংস্কারগুলোকে খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে, কি সুপারিশ আছে। তো তিনি বলছেন যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসাবে আমাদের যেসব দাবি আছে, অধিকার আছে, সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা। আর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো জনগণের উদ্দেশ্যে যে আপনারা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করবেন এই সংস্কার কাজে। এখন এই সংস্কার নেওয়া দিনরাত কিন্তু ফেনা উঠছে। কালকেও রাশেদ যে বিপিনুরের সহযোগী সরকারের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন, বিএনপি প্রতিদিন উদ্ধার করছেন, রিজভী সাহেব বলছেন। তো গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত, টান টান উত্তেজনা, দৃশ্যপট, এগুলার পরে আপাতত সবাই হয়তো এক ঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা।
আবার এগুলা হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে। তো দেখা যাক ডক্টর ইউনূসের আহ্বানে কি ঘটে। ভালো থাকুন। সুশীলতার বিপরীতে কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাস্তানি মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটা ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন? ওকে তাই ওকে ভাই, তাহলে একটা ভোট হোক। এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হইলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না। হ্যাঁ জি জি ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না না না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না। এই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাই নাই, দর্শকরা হয়তো শুনতে পায় না, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি না, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আপনার যাওয়াটা ঠিক ছিল, কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই, কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ দিয়ে না হাসনাত, এত চ্যালেঞ্জ দিলে জানি কেমন লাগে? চ্যালেঞ্জ দিয়ে না ভাই, চ্যালেঞ্জ দিয়ে না, মানে আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধরে নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, কার কি হয় এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার এটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন এই রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে, যারা ফেসিলিটেট করতে চাইবে, ওই রিইনস্টেশনকে যারা ফেসিলিটেট করতে চাইবে বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক এটাও চাইবো আর কি। হাসনাত, আমার কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই। আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইও না আর কি, হইও না। লাস্ট সেন্টেন্স আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়,
আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসান, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই। আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্নের উত্তর দিবেন তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার বলি তারা কিছু এই বন্ধু আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল। এই টাকা কোন দিনের জন্য? এই টাকা হচ্ছে মানুষের জন্য। যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো? এই ভিডিও গুলো তো আছে, ওই মানুষগুলো এখনো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চায় না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, প্রচুর মানুষ আছে যারা এই কাজ। আচ্ছা ঠিক আছে আমি এটা বুঝতে পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তা আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? একদম সহজ কথা, এখানে বলেন তো। আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে। একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে রাজনীতি বললাম, আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায়, তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে, এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। আমরা সেখানে যাই, খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। সিম্পল। ওকে, বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব খালেদ, আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে, এবং এই যে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান, আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটা কি ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল? ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট, ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল, এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল। ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল অংশটা আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে, এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নেই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিইনস্টেট করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে, যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, এন্ড আই এম রিকোয়েস্টিং দি প্রোডিউসার দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে। শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা। তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জনাব হাসনাত আব্দুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন, উৎসব হোক। আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা 32 নম্বরে বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে, তখন আপনার ফেসবুক পোস্ট
আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালকের 32 নম্বরের বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল? আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় না, নাকি আমার এটা বোঝার ভুল? আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি, জনাব রেজাল করিম রনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল, এটা 5 আগস্ট এটা ভাঙা দরকার ছিল, গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে, এটা ছিল মোটামুটি উনার সার্বিক অবস্থান। উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন। জনাব সাজ্জাদ সালাম, আপনার কাছে একটু জানতে চাইব। চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ, এটা আসলে 5ই আগস্ট কিংবা 6 আগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা, যে প্রভাবিত তিনি ওই 15-16 জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে, সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে। তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে, তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না, কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা, সেটাকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয়, এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে, সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে, সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান, তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয়। আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না, সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের ক্ষেত্রে। জনাব সাজ্জাদ সালাম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো আমি একদমই একাডেমিক জানতেছি কেন শুনছেন। যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই, আমিও শুনি নাই ভাই, আমার শোনার কোনো দরকারই হয় না, আপনি শুনছেন কেন? তাহলে আমি একটু জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে 6-8 মাস আগে যে কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন। এবং আপনার কাছে কি সিম্প্যাথি, মানে আপনি কি সিম্প্যাথি উনার জন্য সিম্প্যাথি পাইছিলেন? আপনি মানে উনার জন্য সিম্প্যাথি হয়েছিল উনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে আমি কেন এই প্রশ্ন করতেছি, যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন। এর মধ্যে গত 10 বছর ধরে, বিশেষ করে 2014 সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিডিবিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন। আমাদের জোর করে শুনতে হয়েছে, এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং উনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স, মানে 100 ভাগের 1 ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে? আপনার কাছে কি মনে হয় জানো সাজ্জাদ? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে, মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না। মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো 5ই আগস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল, যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে, মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র এই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল, যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য, যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল, দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল, সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে। যখন দেখছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে, তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে। তখন এই মানুষগুলো সামগ্রিক ক্ষোভের একটি, আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল, যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে।
এইটা কি এরকম হইতে পারে জনাব সার্জিস আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক, সেটা ফ্যাক্ট না। তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক, যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2, 3, 4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি, কিন্তু এই ধানমন্ডি 32 ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। গেল 24 না, আমি যখন নিউজটা করছি প্রায় 28 ঘন্টা যাবত আমরা পিনাকির অঙ্গলি নির্দেশে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। বাট এই ঘটনার পেছনে আরো একজন কিন্তু মাস্টার মাইন্ড আছেন, যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন। ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে। তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন, যে কি বলে যে জিয়াফত যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি, কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা, তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন? অবশেষে সাংবাদিক ইলিয়াসও এবার 2টা নির্দেশনা দিয়েছেন। এই 2 নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, নাকি হওয়ার পথে অথবা হয়ে যাবে 100%, কারণ একটা ঝড় তো উঠছে। একদিকে সাংবাদিক ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন 48 ঘন্টা সময় সরকারকে। গতকালকে থেকে আমরা রাত থেকে আজকে পর্যন্ত যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সবকিছু উচ্ছেদ করা হয়েছে। এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন, ভাই সব শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নাম ফলক ভাঙা হবে। আবার বেশি বুঝেন না, হাসপাতাল ভাঙতে বলে নাই, নাম ফলক। কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা, আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন, লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে। কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বামিটিতে, আর কেউ আছে বারান্দার গ্রিল, এসির প্যানেল, থাইয়ের চ্যানেল, গ্লাস, হান্ডি, পাতিল, মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায়, এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে। ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে, আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এটা কেন বললাম, নির্দেশনা দিল একটা, ঘটনা ঘটায় আরেকটা, এটাতে সুবিধাকার ও লুটপাটকারীর। তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি, যে শেখ হাসিনা বার্ন ইউনিট
অগ্নিদগ্ধ পোড়াদের জন্য যে হাসপাতাল, বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক, এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লেখা আছে ওনার নাম, তো সেইটা ভাঙা হবে। আর পাশাপাশি পিজি হাসপাতালের নাম ফলকটা ভাঙা হবে। সবাই প্রস্তুতি নিন, সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন। মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না। আরেক পোস্টে তিনি আপনারা বলছেন যে মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। আগামীকাল মানে আজকে আমরা যখন এই পোস্টটা দেখছি, সম্ভবত অলরেডি 32 নম্বরে ভুরিভোজের জন্য গরু নিয়ে আসা হয়েছে, সেটা সম্ভবত জবাই কইরা জিয়াফত বা ভুরিভোজ টাইপের কোনো কিছুর আয়োজন চলছে। সম্ভবত মেজর ডালিমের এই ঈদ মোবারক আমরা আজকে বিকালে ধানমন্ডিতে শুনতে পেয়েছি গণহারে। একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন, আবার গতকালকে লাইভেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারপর হচ্ছেন কনক সারওয়ার একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন। তার মানে ঈদ মোবারক ইস্যুটা মেজর ডালিম 1975 সালে তিনি যেই কাজ করেছেন, আর আজকের দিনে আইসা বাকি যেই কাজটা ছিল সেটাও পেছন থেকে মেটিকুলাস প্ল্যান হোক অথবা তিনার স্বপ্ন হোক, এটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে। এখন এগুলোর থেকে আসলে ভবিষ্যতে কি হবে না হবে, বাংলাদেশে আমরা যারা আছি এগুলাই দেখছি, হয়তো আর অনেক কিছু দেখব, সময় বলে দিবে। ভালো থাকুন। দর্শক, গ্রাম্য ভাষায় একটি কথা বলে যে ঢিল মারলে পাটকেল খেতে হয়। আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রেও সেমনটি হয়েছে। আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরে যেই সমস্ত কাজকর্ম করেছে, যেই সমস্ত ক্ষয়ক্ষতি করেছে অন্যান্য রাজনৈতিক দলের, এখন যেন অন্যান্য রাজনৈতিক দলরা এবং ছাত্র সমাজ মিলে সেই কাজকর্মগুলোর প্রতিশোধ নিচ্ছে, সেই কাজকর্মগুলো তাদেরকে ফিরাই দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কত ভালো করেছে, মানুষের একটা আইডল ছিল এতদিন থেকে, সেই বঙ্গবন্ধুর এখন মূর্তি ভাঙা হচ্ছে, সেই বঙ্গবন্ধুর কোনো স্থাপনায় রাখা হচ্ছে না। আপনারা বুঝতে পারতেছেন এর পিছনে আসলে মূল কারণটা কি? এর পিছনে মূল কারণটা আসলে এই আওয়ামী লীগ সরকারেই দায়ী করতেছে অনেকেই। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশে যেই সমস্ত কাজকর্ম হচ্ছে বা এই যেভাবে ভাঙচুর হচ্ছে বা এই যে স্থাপনা ভাঙাভাঙি হচ্ছে, এই সমস্ত করে কি আমরা বাংলাদেশটাকে সংস্করণ করতে পারবো? এমন প্রশ্নই কিন্তু করেছে অনেকেই। কিন্তু দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে যেই সমস্ত কাহিনী হচ্ছে এবং যেই সমস্ত কাজকর্ম করা হচ্ছে, এগুলোর পিছনে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই জড়িত না, এমন কথা কিন্তু তারা বলেছে। ছাত্র সমাজ নিজেদের থেকে এই সমস্ত কাজকর্ম করতেছে এবং অনলাইন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই পরামর্শ দিচ্ছে, অনেকেই কথা বলতেছে, সেটাও তো আপনারা সকলেই জানেন। কিন্তু দর্শক, প্রশ্ন একটি থেকেই যাচ্ছে, এভাবে কি আসলেই বাংলাদেশ সংস্করণ হবে? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মতামত দিবেন, কারণ দেশটা কিন্তু আপনাদেরও কন্ট্রিবিউট করা দরকার, আপনাদেরও মতামত দরকার। আপনারা অবশ্যই মতামত দিবেন যে কিভাবে করলে, কিভাবে দেশটাকে সংস্করণ করা যায়, কিভাবে আগামীতে এরকম আর স্বৈরাচারের জন্ম হবে না, কিভাবে আগামীতে বাংলাদেশটা সুন্দর একটা সংবিধানের মধ্যে চলবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই সব কিছু নিয়ে কিন্তু আপনারা বলতে পারেন, আপনাদের নিজস্ব একটি মতামত করার স্থান রয়েছে। আপনারা এই যে বিভিন্ন রকমের নিউজপত্র আছে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতে আপনারা লেখালেখি করতে পারেন, আপনারা বলতে পারেন না যে আপনারা কি চাচ্ছেন। এবং বর্তমান সময় কিন্তু জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু একটা এরকম সিস্টেম চালু করেছে যে দেশের সর্বস্তরের মানুষ তাদের মতামত জানাতে পারবে, এরকম কিন্তু তারা একটা সিস্টেম করেছে। আমি মনে করি আপনারা এই সিস্টেমগুলোতে আপনাদের নিজস্ব মতামতগুলো জানাতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশটা কিছুটা ভালো সংস্করণ হবে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মানুষের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।